জেনিনে অবরোধ, পশ্চিম তীরে অভিযান চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। কমপক্ষে ৪৭,১৬১ ফিলিস্তিনিকে হত্যার পর অবরুদ্ধ গাজায় আর যুদ্ধবিরতির মধ্যে অধিকৃত পশ্চিম তীরে সহিংসতা অপহরণ অব্যাহত রেখেছে ইসরায়েল। স্থানীয় সূত্রে বরাতে টিআরটি ওয়ার্ল্ড জানিয়েছে, জেনিনে চলমান অবরোধের মধ্যে অধিকৃত পশ্চিম তীরে একাধিক অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, ইসরায়েলি বাহিনী রামাল্লার উত্তর পূর্বে তুরমুসায়া শহরে প্রবেশ করেছে এবং পৌর ভবনের আশেপাশে তাদের মোতায়েন করা হয়। ইসরায়েলি বাহিনী জেনিনের ফাহমা গ্রামে হামলা চালায় এবং গ্রামবাসীদের দিকে কাঁদানে গ্যাসের ক্যানিস্টার নিক্ষেপ করে। এর ফলে সংঘর্ষের সূত্রপাত হয়। ইসরায়েলি সৈন্যরা বেথেলহেমের আল খাদে শহরে একই রকমের অভিযান চালিয়েছে। প্রধান জেরুজালেম হেব্রন রোডে সেনা মোতায়েন করা হয়। স্থানীয় দোকানগুলোতে ছোড়া হয় টিয়ার গ্যাস ক্যানিস্টার। ওয়ান্টেড ফিলিস্তিনিদের খোঁজার অজুহাতে প্রায় প্রতিদিনই পশ্চিম তীরে ফিলিস্তিনিদের বাড়িঘরে হানা দিচ্ছে ইসরায়েলি বাহিনী। খবর পড়ছি আমি ফজলে রাব্বি। লেবাননের সীমান্ত এলাকায় পোড়ামাটির নীতি বাস্তবায়ন করছে ইসরায়েল, বললেন হিজবুল্লাহ প্রতিনিধি। লেবাননের পার্লামেন্টে হিজবুল্লাহর প্রতিনিধি আলী ফায়েদ ইহুদিবাদী ইসরায়েলের মাধ্যমে অব্যাহতভাবে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন এবং সীমান্তবর্তী এলাকায় আবাসিক ভবনে বিস্ফোরণ ঘটানোর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেছেন, দখলদার ইসরায়েল এসব কর্মকাণ্ডের মাধ্যমে সীমান্তবর্তী এলাকাগুলোতে পোড়ামাটি নীতি বাস্তবায়ন করছে। পার্স টুডে জানিয়েছে, লেবাননের পার্লামেন্টে প্রতিরোধের প্রতি আনুগত্য নামক জোটের প্রতিনিধি আলী ফায়াত এক বক্তৃতায় বলেন, সীমান্ত অঞ্চলে যা ঘটছে তা হলো পোড়ামাটির নীতির বাস্তবায়ন। প্রতিরোধ ফ্রন্টের অবকাঠামো ধ্বংস করতে সক্ষম হয়েছে বলে দখলদার ইসরায়েল যে দাবি করছে তা মিথ্যাচার এবং এটি একটি অজুহাত মাত্র। বিভিন্ন সূত্রে পাওয়া খবরে জানা গেছে, ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী আবারও দক্ষিণ লেবাননের আল তায়েবা শহরের আশেপাশের এলাকায় অভিযান চালিয়েছে এবং বোমা বিস্ফোরণ ঘটিয়ে কয়েকটি বাড়ি ধ্বংস করেছে। ইসরায়েলি সৈন্যরা দক্ষিণ লেবাননের কাফর কালা এবং মার্কাবা শহরেও কয়েকটি বাড়ি ধ্বংস করেছে। আন্তর্জাতিক মধ্যস্থতার গত ২৭ নভেম্বর বুধবার থেকে ইহুদিবাদী ইসরায়েল ও লেবাননের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। যদিও যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত শত শত বার তা লঙ্ঘন করেছে তেল আবিব। সরকারি দলের সঙ্গে পিটিআর আলোচনা বন্ধের ঘোষণা। সহযোগিতার অভাব এবং বিচারিক কমিশন গঠনের ব্যর্থতার কারণ উল্লেখ করে সরকারি দলের সঙ্গে চলমান আলোচনা বন্ধের ঘোষণা দিল পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই। দলটির প্রতিষ্ঠাতা ইমরান খান এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছে পিটিআই চেয়ারম্যান গহর আলী খান। বৃহস্পতিবার আদিয়ালা কারাগারের বাইরে মিডিয়ার সঙ্গে কথা বলতে গিয়ে তিনি এ কথা বলেন। ৯ মে ২০২৩ তারিখে পাকিস্তানে ঘটে যাওয়া সহিংস ঘটনার তদন্তে সরকার ৩ বিচারকের একটি কমিশন গঠনের প্রস্তাব মেনে না নেওয়ায় ইমরান খান এমন সিদ্ধান্তে এসেছেন বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান। গহর জানান, ৩ সদস্যের বিচারিক কমিশন গঠন না হলে আলোচনা এগোতে পারে না। তিনি বলেন, পিটিআই সমস্যাগুলো সমাধান করতে আলোচনা শুরু করেছিল, কিন্তু সরকারের অসহযোগিতার কারণে তার আলোচনাগুলো বন্ধ করতে বাধ্য হয়েছে। তিনি আরো বলেন, যদি কমিশন গঠন করা হয় তবে আলোচনা চালিয়ে যাওয়া সম্ভব। পিটিআই চায় আলোচনা সফল হোক। ইমরান খান সংবিধান এবং আইন অনুযায়ী আলোচনা চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছেন। পিটিআই সমস্ত বিরোধী দলকে একত্রিত করে ন্যায় এবং জবাবদিহির জন্য সংগ্রাম চালিয়ে যাবে। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা, নেতানিয়াহুকে আবারও হাঙ্গেরি সফরের আমন্ত্রণ। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে আবারও বুদাপেস্ট সফরের আমন্ত্রণ জানিয়েছে হাঙ্গেরি। দেশটি জানিয়েছে, তারা নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালত বা আইসিসি কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা কার্যকর করবে না। এর আগে হাঙ্গেরি অবস্থান জানিয়েছিল। বুদাপেস্টে কূটনৈতিক সফরের সময় ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিডিয়ন সার হাঙ্গেরির অবস্থানের প্রশংসা করেন। তিনি হাঙ্গেরিয়ান পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তোর সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে বলেন, আইসিসি রাজনৈতিক ও দুর্নীতিগ্রস্ত গণতান্ত্রিক একটি দেশ, যখন সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে এবং আন্তর্জাতিক ও আইনের শাসনের অধীনে কাজ করছে, তখন তার বিরুদ্ধে এ ধরনের সিদ্ধান্ত নজিরবিহীন। এর আগে আইসিসি গ্রেপ্তারি পরোয়ানা জারির পর হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ঘোষণা করেছিলেন, তার দেশ এটি কার্যকর করবে না, বরং নেতানিয়াহুকে সফরের আমন্ত্রণ জানান। সংবাদ সম্মেলনে সিজার্তো জানান, নেতানিয়াহুর প্রতি আমন্ত্রণ এখনো বহাল রয়েছে এবং হাঙ্গেরি আইসিসির সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে। তিনি বলেন, এই সিদ্ধান্ত আইসিসির বিশ্বাসযোগ্যতাকে প্রশ্নবিদ্ধ করেছে এবং হাঙ্গেরির সঙ্গে তাদের ভবিষ্যতে সহযোগিতা নিয়েও প্রশ্ন তুলছে। এছাড়া সার হাঙ্গেরিয়ান ইসরায়েলি নাগরিক ওমরি মিরানের বিষয়েও আলোচনা করেন, যিনি এখনো গাজায় হামাসের কাছে জিম্মি রয়েছেন। ওমরি প্রথম দফার ৩৩ জন জিম্মির তালিকায় অন্তর্ভুক্ত নন, যাদের মুক্তির প্রক্রিয়া গত রোববার থেকে শুরু হয়েছে। ট্রাম্পের নিষেধাজ্ঞা হুমকির মধ্যেই ইউক্রেনে ভয়াবহ ড্রোন হামলা রাশিয়ার।
গত 20 জানুয়ারি যুক্তরাষ্ট্রের ক্ষমতার মসনদে বসেই ইউক্রেনে যুদ্ধ বন্ধ না করলে রাশিয়ার বিরুদ্ধে কঠোর নিষেধাজ্ঞার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে এই হুমকির মধ্যে ইউক্রেনে কয়েকটি শহর লক্ষ্য করে অন্তত 99টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। পাল্টা আক্রমণ করেছে কিয়েভ। রাশিয়া ইউক্রেন সংঘাত বন্ধে আন্তর্জাতিক মহলে নানা আলোচনা হলেও এখনো পর্যন্ত কোনো পদক্ষেপ নেয়নি মস্কো ও কিয়েভ। তবে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর তার নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী দেখা দিয়েছে যুদ্ধবিরতির সম্ভাবনা। এমনটি হলে নিরাপত্তা নিশ্চিতে 2 লাখ ইউরোপীয় শান্তিরক্ষীর প্রয়োজন হবে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনেস্কি। মঙ্গলবার সুইজারল্যান্ডের ডাভোস শহরে আয়োজিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে এক বক্তৃতায় জেলনেস্কি বলেন, যুদ্ধবিরতি চুক্তির পর রাশিয়ার যে কোনো আক্রমণ থেকে রক্ষার জন্য ইউরোপীয় ইউনিয়নের শান্তিরক্ষী মোতায়েন প্রয়োজন। কিয়েভ মস্কোর কোনো দাবির কাছে মাথা নত করবে না বলে জানান তিনি। ট্রাম্পের সঙ্গে দ্রুত বৈঠকের জন্য তার কর্মকর্তারা প্রস্তুতি ও পরিকল্পনা করছে বলেও জানিয়েছেন জেলনেস্কি। এদিকে ইউক্রেনের উত্তরাঞ্চলীয় শহর সুমি ও দক্ষিণাঞ্চলের শহর বাইকলাইভ লক্ষ্য করে অন্তত 99টি ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এছাড়া ইউক্রেনের সামরিক বিমানবন্দর ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করেছে রাশিয়া। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, কিয়েভে সামরিক অস্ত্র ঘাঁটির পাশাপাশি কুরস্ক অঞ্চলে ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে হামলা চালাচ্ছে মস্কো। তবে এসব ড্রোনের মধ্যে 65টি ভূপাতিতের দাবি করেছে ইউক্রেনের বিমান বাহিনী। একই সঙ্গে রাশিয়ার তেল ডিপো ও সামরিক কারখানা লক্ষ্য করে পাল্টা আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর নৃশংসতার তীব্র নিন্দা পাকিস্তানের। ভারত শাসিত কাশ্মীরে দেশটির সেনাবাহিনীর নৃশংসতার তীব্র নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। একই সঙ্গে কাশ্মীরিদের প্রতি পাকিস্তানের অব্যাহত সমর্থনের কথাও উল্লেখ করেছেন তিনি। শেহবাজ বলেছেন, কাশ্মীরি জনগণের আত্মত্যাগ বৃথা যাবেন এবং শেষ পর্যন্ত অধিকৃত ভূখণ্ডে স্বাধীনতার ভোর আসবে। বৃহস্পতিবার 23 জানুয়ারি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানের সংবাদ মাধ্যম দ্য ডন। সংবাদ মাধ্যমটি বলছে, প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বুধবার অধিকৃত জম্মু ও কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর ক্রমাগত নিষ্ঠুরতা নিপীড়ন কঠোর নিন্দা করেছেন এবং জাতিসংঘের রেজুলেশন অনুযায়ী আত্মনিয়ন্ত্রণের অধিকার না পাওয়া পর্যন্ত কাশ্মীরিদের প্রতি পাকিস্তানের অটল রাজনৈতিক, নৈতিক এবং কূটনৈতিক সমর্থনের বিষয়টি নিশ্চিত করেছেন। আজ রাতে জম্মু ও কাশ্মীর বা এজেকে ভিমবারে এক অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রী কাশ্মীর ইস্যুতে দেশটির সেনাবাহিনীর প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনিরের অতুলনীয় অবিচল প্রতিশ্রুতির প্রশংসা করেন। তিনি জোর দিয়ে বলেন, কাশ্মীরি জনগণের আত্মত্যাগ বৃথা যাবে না এবং শেষ পর্যন্ত অধিকৃত ভূখণ্ডের স্বাধীনতার ভোর আসবে। ভারত শাসিত কাশ্মীরের জনগণ যেসব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন সেগুলো তুলে ধরে প্রধানমন্ত্রী শেহবাজ ক্ষমতায়নে হাতিয়ার হিসেবে শিক্ষার গুরুত্ব নিয়েও কথা বলেন। তিনি বলেন, অধিকৃত কাশ্মীরের জনগণ তাদের স্বাধীনতার জন্য লড়াই করছে এবং তাদের কাশ্মীরি ভাইয়েরা আজাদ কাশ্মীরে উচ্চমানের শিক্ষা পাচ্ছে জেনে তারাও আনন্দ অনুভব করবে। অভ্যন্তরীণ ইস্যুতে পাকিস্তানের প্রধানমন্ত্রী বলেন, তার সরকার দেউলিয়া হওয়ার হুমকি এড়াতে সম্মিলিতভাবে উল্লেখযোগ্য চ্যালেঞ্জ মোকাবেলা করেছে। তিনি জোর দিয়ে বলেন, তার সরকারের গৃহীত পদক্ষেপগুলো একদিকে যেমন মুদ্রাস্ফীতি এবং সুদের হার হ্রাস করেছে, অন্যদিকে রপ্তানি এবং রেমিটেন্সের ক্ষেত্রে ঊর্ধ্বমুখী প্রবণতা দেখিয়েছে। বিশ্বব্যাংক পাকিস্তানে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের জন্য 20 বিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ করেছে বলেও জানান তিনি। শেহবাজ বলেন, সন্ত্রাসবাদ নির্মূল এবং রাজনৈতিক অস্থিতিশীলতা দূর করার উপরই পাকিস্তানের অগ্রগতি ও সমৃদ্ধি নির্ভর করছে। এই সময় তিনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে নিরাপত্তা বাহিনীর আত্মত্যাগের প্রশংসা করেন এবং পাকিস্তানের বিরুদ্ধে ষড়যন্ত্রকারীরা সফল হবে না বলেও উল্লেখ করেন। উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুটি দেশ পাকিস্তান ও ভারত বিতর্কিত কাশ্মীরের পুরোটাই দাবি করলেও উভয় এর কিছু অংশ শাসন করে থাকে। তারা এই হিমালয় অঞ্চল নিয়ে 3টি যুদ্ধের মধ্যে 2টিতে একে অপরের বিরুদ্ধে লড়াই করেছে। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত আর পাকিস্তানের মধ্যে একাধিকবার যুদ্ধ হয়েছে। এখন উভয়ই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হয়েছে। তবে ইতিহাস বলছে 1947 সালে আগস্ট মাসে পাকিস্তান আর ভারত স্বাধীনতা পাওয়ার আগে থেকে কাশ্মীর নিয়ে বিতর্কের সূচনা হয়েছিল। 1947 সালে অক্টোবরে পাকিস্তানে পাশতুন উপজাতীয় বাহিনীগুলোর আক্রমণের মুখে কাশ্মীরের তৎকালীন হিন্দু মহারাজা হরি সিং ভারতে যোগ দেওয়ার চুক্তিতে স্বাক্ষর করেন এবং ভারতের সামরিক সহায়তা পান। পরিণামে 1947 সালে চীনের বাঁধ প্রকল্প উদ্বেগ বাড়াচ্ছে বাংলাদেশ ভারতের পরিবেশ ও নিরাপত্তায়। তিব্বতে 137 বিলিয়ন 13,700 কোটি ডলারের একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের পরিকল্পনা গ্রহণ করেছে চীন, যা বিশ্বের বৃহত্তম বাঁধ হবে। তবে চীনের এই মেগা প্রকল্প নিয়ে প্রতিবেশী দেশগুলোর মধ্যে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে বাংলাদেশ ও ভারতের মতো নিম্ন প্রবাহের দেশগুলোতে পরিবেশ ও নিরাপত্তা ও পানি প্রবাহের উপর বাঁধটির সম্ভাব্য প্রভাব নিয়ে প্রশ্ন উঠেছে। চীনের পরিকল্পনা অনুযায়ী ইয়ারলুং জাংবো নদীর নিম্ন প্রবাহে বাঁধটি নির্মিত হবে। এই নদী ভারত বাংলাদেশের ব্রহ্মপুত্র নামে পরিচিত, যা বাংলাদেশের কৃষি, মৎস্য, নদীকেন্দ্রিক জীবিকার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। নদীটি তিব্বতের মালভূমি থেকে উৎপন্ন হয়ে ভারতের অরুণাচল প্রদেশ হয়ে
বাংলাদেশে প্রবেশ করে। এটি বাংলাদেশের অন্যতম প্রধান নদী ও দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই এই বাঁধ বাংলাদেশের লাখ লাখ মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। অন্যদিকে বিশেষজ্ঞরা বলছেন, তিব্বতে চীনের এই মেগা প্রকল্প শুধু পরিবেশগত চ্যালেঞ্জই নয়, বরং আঞ্চলিক ও ভূরাজনীতির জন্য বড় ধরনের উদ্বেগ তৈরি করছে। প্রকল্পটি সম্পন্ন হলে চীনের শক্তি উৎপাদন ক্ষমতা বাড়বে, তবে এটি ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের টানাপোড়েনকে আরো গভীর করবে। বাংলাদেশের উদ্বেগ। বিশেষজ্ঞের মতে, চীনের এই মেগা প্রকল্পের ফলে বাংলাদেশের পানি নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে। বাঁধ নির্মাণের ফলে নদীর প্রবাহ নিয়ন্ত্রণ করা হলেও বর্ষা মৌসুমে অতিরিক্ত বন্যা ও শুকনো মৌসুমে পানির প্রবাহ হ্রাস পাওয়ার ঝুঁকি তৈরি হবে। বাংলাদেশে কৃষি উৎপাদন ব্রহ্মপুত্র নদীর পানি প্রবাহের উপর নির্ভরশীল। পানির প্রবাহে অনিয়ম দেখা দিলে দেশের ফসল উৎপাদন ও খাদ্য নিরাপত্তা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। একই সঙ্গে এই বাঁধের প্রভাবে বাংলাদেশের জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্পগুলোতেও প্রভাব পড়তে পারে। ভারতের প্রতিক্রিয়া। প্রকল্পের অনুমোদন পাওয়ার পর ভারত তাদের উদ্বেগ জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, নদীর পানির উপর আমাদের প্রতিষ্ঠিত অধিকার রয়েছে। চীনের মেগা প্রকল্প নিয়ে আমরা কূটনৈতিক ও বিশেষজ্ঞ পর্যায়ে বারবার আমাদের উদ্বেগ জানিয়েছি। এটি আমরা আবারও পুনর্ব্যক্ত করেছি এবং চীনকে স্বচ্ছতা ন্যায্য পরামর্শের আহ্বান জানিয়েছি। আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ পিকে খুপ হাংজো বলেন, চীন বাঁধটি সুরক্ষার জন্য করলে এর আশেপাশে সামরিক ঘাঁটি ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করতে পারে, যা ভারতের নিরাপত্তার জন্য বড় হুমকি হয়ে উঠবে। তাছাড়া ভারত ও চীনের মধ্যে কোনো পানি বন্টন চুক্তি না থাকে এই বাঁধ প্রকল্প ভারতের জন্য দীর্ঘমেয়াদী নিরাপত্তা ও ভূরাজনৈতিক উদ্বেগ সৃষ্টি করছে। কিংস কলেজ লন্ডনের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক হর্ষবি পান্ত বলেন, চীনের এই বাঁধ প্রকল্প ভবিষ্যতে ভারতের উপর একটি কৌশলগত চাপ তৈরি করবে। আর যদিও সীমান্তে উত্তেজনা কিছুটা কমেছে, কিন্তু এই প্রকল্প দ্বিপাক্ষিক সমস্যাগুলোকে আরো জটিল করে তুলবে।